আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। শরীফ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ চলে আসছি আমরা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে। কথা বলবো একজন লেখক, যিনি কবিতা লেখেন এবং তার পাশাপাশি গানও লেখেন, জনাব নূর হোসেন মনির। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ ভালো রাখছেন। আপনি কবিতা লেখেন এবং গান লেখেন, তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটা লিখতে? কবিতা, কবিতাই মেন। তারপরে এখন গান দিয়ে শুরু করছি, এটা প্রচার বেশি এবং সহজে মানুষের অন্তরে পৌঁছানো যায়, যার কারণে এখন আমি আবার গান লিখতেছি কবিতা থেকেই। তবে কবিতার মধ্যে আর গান রচনার মধ্যে মিল আছে, কিছু জায়গায় একটু পার্থক্য আছে। মিল হলো, আপনার ইতিহাসকে বিকৃতি করা যায় না, অপব্যাখ্যা করা যায় না, কারণ নকল করা যাবে না, উপমাগুলি সঠিক হতে হবে এবং রূপকও যদি ব্যবহার করে রূপকটা বাস্তবতায় সত্য হতে হবে, যার সত্যতার মিল থাকতে হবে। তখনই বোঝা যাবে যে উনি নিজস্বতা লেখার, আর না হয় নকল। নকলের কোনো স্থান নাই, কবিতায়ও নাই, গানেও নাই। আচ্ছা, গানের মধ্যে যখন লেখা হয়, গানের মধ্যে কতগুলি অক্ষর সংক্ষিপ্ত করে নিতে হয়। কবিতায় যে কোনোভাবেই লেখা যায়, কবিতা লাইন বড়, অক্ষর বেশি এবং শব্দগুলি নানানভাবে দেওয়া যায়, কিন্তু গানের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে শব্দ আনতে হয়, যাতে নাকি সুরকারে সুর দিতে পারে, সহজ ভাষায় মানুষ বুঝতে পারে, সেইভাবে গাইতে পারে। মিষ্টি ভাষা হইতে হবে এবং অর্থ হইতে হবে মানুষের মনের আকর্ষিত, যাতে নাকি মানুষের ক্ষিপ্ত মনটা আল্লাহ রাসূলের দিকে এবং ভালো পথের দিকে অগ্রসর হয়। সেই দিক দিয়ে আমার, এই জন্য আমি গীতিকার হয়েছি। আমি গান রচনা করতেছি, আমার অনেক গানই প্রচার হইতেছে। আমি সুরকারে কোনো নকলের স্থান দিতে দেই না, আমি নিজেও কোনো নকল করি না। আর আমার গীত রচনায় একটা অক্ষরও কারো দেওয়ার অধিকার নেই, সেটা আমি যা লিখার পারি ওইটাই। আর সুরকারের কোনো ক্ষমতা নেই। সুরকার বলতে পারবে যে একটা শব্দ পাল্টাইতে পারে, কিন্তু কি শব্দ দিব সেটা তার তার অধিকার নেই, সেটা আমিই করে দিই। তারপরে যখন নাকি সে সুর দেয়, সুর দেওয়ার পর দেখি আমি সে নকল করলো কিনা। যদি সে নকল করে তো আমি অ্যাকসেপ্ট করি না। আবার দেখি যে রুক্ষ সুর হইলো কিনা, তাও অ্যাকসেপ্ট আমি করি না। যখন দেখতেছি যে না, এটা ঠিক আছে, কোনো নকল হয়নি, তখন আমি গ্রহণ করি। আর এগুলির মধ্যে, লেখার মধ্যে আমার যেমন যেমন মনুষ্যত্ব, মনুষ্যত্ব হারানো মানিক ভাসে, আমার একটা গানের মধ্যে আছে, মনুষ্যত্বে হারানো মানিক ভাসে। তো মনুষ্যত্বে, আচ্ছা স্যার, একটু জানতে চাইবো স্যার, মনুষ্যত্বটা মানে কি বোঝাতে চাইছেন? আপনি একটু বলবেন আমাদের। মানুষের যে আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, আল্লাহ যে খাঁটি মানুষদের মতো চলার মতো যে কর্মগুলি, সেটাকে মনুষ্যত্ব বলে। আর এখানে আমি হারানো মানিক ভাসে বলতে বুঝাইছি, যেমন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে অনেক নেয়ামত পূর্ণ ভাবে, প্রতিটা মানুষের ভিতরে নেয়ামত দিয়ে দিছিল এবং মানুষের ভিতরেও দিছে নেয়ামত এবং বাইরে পারিপার্শ্বিক দিছে নেয়ামত। কিন্তু আমরা সেই মানুষের সেই কার্যকলাপের মধ্যে চলতে পারি নাই বিধায় আমরা এই বিষয়গুলি হারিয়ে ফেলছি। যেমন সাগরে ডুবে যায় অতল গভীরে, ওইভাবে মানিকের মতো ডুবে গেছে। এখন আমরা মনুষ্যত্বের কর্ম দ্বারা যখন আমরা অগ্রসর হইব, তখন দেখা যাইতেছে হারানো মানিক ভাসতেছে। মানে ওই বিষয়ে গুলো আমাদের কাছে স্পষ্ট হইতেছে, এটি সঠিক, এটি শান্তির পথ। এই অর্থেই কথাটা লেখা হয়েছে। আচ্ছা স্যার, আরেকটু জানতে চাইবো স্যার, আপনি দীর্ঘ কত বছর ধরে আপনি এই বই সাহিত্যিকের দিকে আপনি আছেন? আমি প্রায় 40 বছর যাবৎ কবিতা, বিভিন্ন ছোট গদ্য লিখে আসছি এবং অনেক কবিতা, অনেক কাব্য আমার আছে। গান লিখি মাত্র আমি 4 মাস, 4 মাস যাবৎ। গানের মধ্যে আগে আমি ভাবতাম যে এটা খুব একটা সহজ, কিন্তু দেখতেছি গানটি অনেক কঠিন। তাকে ওই যে সুরগুলি বিলাই দিতে, শব্দ দিতে হয়, এই শব্দগুলি অ্যাকুরেট ভাবে মিলাইতে হয় এবং এটা হিসাব মতো। একটা একার যদি এদিক সেদিক দিয়ে সুরকার সুর দিতে পারবে না, এই জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা
দেখা যায় যে আমি রাত্র 10টা 11টায় বসছি, আমার একটা গান ওইটা গুছাইতে প্রায় রাত্র 4টা বেজে যায়, মানে ওই শব্দগুলি গুছাই আনতে। কিন্তু কবিতা সারতে কিন্তু এত সময় যায় না, কবিতা আমি যেভাবে লিখে গেলাম, কিন্তু গানটার গীতিক রচনার ভিতরে এতগুলি গুরুত্বতা থাকে। আচ্ছা স্যার, আরেকটু জানতে চাবো আমরা আসলে যে আপনি মুন্সিগঞ্জে জেলার ভিতরে একজন অন্যতম একজন লাইব্রেরি আপনার ছিল, এখনো সেটা মনে আছে নাকি স্যার? আমার এখনো 2টা লাইব্রেরি আছে। আমার একটা হলো রিমন লাইব্রেরি মালিরঙ্ক, আর একটা হলো মনি লাইব্রেরি বালিকা ছিল, এটা এখন পূর্ববর্তী আছে। আর আমি জেলায় সহসভাপতি ছিলাম 3 পিরিয়ড। 1 পিরিয়ড আমি সভাপতি পদে নির্বাচন করেছি, এটা আমি পাশ করতাম, যে নির্বাচনটা হয় না, স্থগিত হয়েছে। এখন আমি মুন্সিগঞ্জ জেলার উপদেষ্টা আছি, প্রধান উপদেষ্টা হিসাবে। আর সভাপতি আছে যারা, তারা উপদেষ্টা মন্ডলীর মধ্যে আমি আছি। আর এর মধ্যে একটা বিশেষ কাজ করছি, যেটা উপদেষ্টার চেয়ে অনেক বিশেষ গুরুত্ব, সেটা হলো সারা বাংলাদেশে পুস্তক সমিতি কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটি পরিচালক পদে আমি নির্বাচন করেছি। আর এরা ছিল আমাদের ওই ফেসিস্টরা যাওয়ার পরে সবই ছিল আমাদের বিএনপি। হ্যাঁ, রেজাউল করিম বাদশা ভাই, তিনি একটা নির্বাচন দিয়েছেন 17 বছর পরে, আমাদের একটা সুবর্ণ সুযোগ দিয়েছিলেন, গণ অধিকার দিয়েছিলেন। সেই সুবাদে শরীয়তপুর, আমরা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ আর কেউ দাঁড়ায় নাই, আমি দাঁড়াইছিলাম। আমি তার সাথে নির্বাচন করছি, উনি বলছে আপনি নির্বাচন করেন, পরিচিত হন। সেই হিসাবে আমি একটা পরিচিত হয়েছি সারা বাংলাদেশে নির্বাচন করে, যেহেতু আমি লেখক সেই হিসাবে দাঁড়াইছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ ছিলেন শরীফ মিডিয়ার কাছে যে প্রতিবেদন নিয়ে আমরা আসছি। প্রতিদিনের আপডেট খবর আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে থাকি। আর তার পাশাপাশি আপনারা এই আজকে যার মূলত সাক্ষাৎকার নিলাম, তিনি হচ্ছেন একজন পূর্ণ, আসলে তিনি দীর্ঘদিন যাবৎ ধরে যার লাইব্রেরি আমাদের মুন্সিগঞ্জের লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলার সর্বাধিক মানুষ তার কাছ থেকে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী অত্যন্ত অনেক প্রচুর পরিমাণে বই সংগ্রহ করে থাকেন। এই সেই মনির হোসেন। মনির ভাই, আসলে শিক্ষকদের বা ছাত্রছাত্রীদের সম্পর্কে আপনি কিছু বলেন, যারা লেখাপড়া করছে বর্তমান প্রজন্মে। বর্তমান প্রজন্মে লেখাপড়া করতেছে, তাদের শিক্ষার পর্যায়ে এখন 2টা, একটা হলো অনলাইনে পড়ছে, আর একটা হলো আপনার অক্ষর জ্ঞান। আপনি অনলাইনে আপনি যতই পড়েন, অক্ষর জ্ঞান আপনার লাগবেই। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে, সেখানে রুহানি শক্তি বিশেষ বিশেষ, সেখানে সিনাই সিনাই আউলিয়াদের হাতে আছে। তারপরে তারা কোরআন হাদিসকে অক্ষর জ্ঞানে রাখছেন, কারণ অক্ষর জ্ঞান অবশ্যই প্রয়োজন সর্বস্তরে সবার জন্য। আর অনলাইন সেই হিসাবে কিছুই না, অনলাইন কিছুই না, ওটার সাথে তুলনা হবে না। তবে অনলাইনটা যেমন এটাকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি, এই আর কি। এখন দুইটাই শিক্ষা প্রতিটি শিক্ষক এবং শিক্ষার্থীদের অর্জন করা উচিত। তার সাথে প্রতিটা ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ যেন করে, প্রতিটা ক্লাসে একটা পাঠ্য পড়া উচিত। শিক্ষামন্ত্রী সাহেব আছেন, কারু কলম দেওয়া উচিত, দিলে মনে করেন আপনি 2, 3, 4, 5 এইভাবে ক্লাসিক ভাবে রাসূলের আদর্শ যদি এই বাল্যকাল থেকে তুলে ধরে, তাহলে মানুষ পড়ালেখার সাথে তার জীবনটা রাসূলের আদর্শের দিকে অগ্রসর হবে। এটা আমি শিক্ষকদের কাছ থেকে এবং ছাত্রদের থেকে আশা করি। আমরা মনির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি শরীফ মিডিয়ার পক্ষ থেকে। প্রতিদিনের যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি, তার একটু ভিন্ন রকম আজকের এই আয়োজন। আজকে মনির ভাইয়ের বাসায় সাক্ষাৎকারের জন্য আসছি। আসলে আমি সবসময় আশা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য, তো আজকে একটু ব্যতিক্রমী উপহার দিলাম। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই মুন্সিগঞ্জের সকল খবর পেতে আপনি এখনই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ। শরীফ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।